খেলাপি ঋণের জর্জরিত বেশ কয়েকটি ব্যাংক। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপের নামে বেনামে নেওয়া হয় ঋণ। বেতন বোনাসের দাবিতে টিএনজেড গ্রুপের মালিককে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা, যৌথ বাহিনীর উদ্ধার। ঈদের ছুটিতে মৌলভীবাজারে লাখো পর্যটকের সমাগমের আশা, খালি নেই হোটেল রিসর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। টাকা না থাকায় ডায়ালাইসিস করতে পারছেন না ঠাকুরগাঁওয়ের শামীম, সহায়তা চান স্বজনরা। আওয়ামী লীগ ঘনিষ্ঠ অলিগার্কদের থাবায় খেলাপি ঋণের জর্জরিত ব্যাংক খাত। এরই মধ্যে 8টি ব্যাংকের খেলাপি ঋণ 60% ছাড়িয়েছে, আর 6টি ব্যাংকের খেলাপি ঋণ 30 থেকে 50% মধ্যে। চলতি অর্থবছর শেষে এই খেলাপির চিত্র আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপগুলোর নামে বেনামে যেসব ঋণ ছিল তার প্রকৃত চিত্র এখন দেখাতে শুরু করেছে ব্যাংকগুলো। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ ও শিকদার গ্রুপ সহ বেশ কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠীর ঋণ খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বেশিরভাগই বেনামি, যা জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 60%-এর উপরে খেলাপি ঋণ রয়েছে 8টি ব্যাংকের। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত জনতা ও বেসিক ব্যাংক সহ বেসরকারি খাতের আইসিবি ইসলামিক, ইউনিয়ন, পদ্মা, বাংলাদেশ কমার্স ও ন্যাশনাল ব্যাংক রয়েছে। আর বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানও রয়েছে এ তালিকায়। খেলাপি ঋণের বিষয়টা এটি বাড়বে, কারণ কমানোর সুযোগ কম। আস্তে আস্তে ভলিউমটা কিন্তু বাড়ছে। রিশিডিউল করা হচ্ছে এই খেলাপি ঋণগুলো, এবং খেলাপি ঋণের জন্য অলরেডি কারা কারা খেলাপি ঋণগ্রস্ত তাদের তালিকাও হচ্ছে। সেদিক থেকে এখন এটিকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টাটা করতে হবে। এদিকে 30%-এর উপরে খেলাপি ঋণ রয়েছে 6টি ব্যাংকের। এগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফআইসি, অগ্রণী, সোশ্যাল ইসলামী, রূপালী ও গ্লোবাল ইসলামী ব্যাংক। আর 15%-এর উপরে খেলাপি ঋণ রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের। অর্থনীতিবিদদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। পূর্ববর্তী সরকারের সময়ে অনেকেই অনেকভাবে সুবিধা নিয়েছেন, অনেক ব্যাংক খালি করে ফেলেছেন, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে ব্যবসাগুলো আসলে চলমান ছিল সেখানেও অনেক ব্যবসায়ীরা তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছেন এবং তারা কিন্তু খেলাপি হয়ে পড়ছেন। এমন ব্যবসায় ঋণ নেওয়া হয়েছে যে ব্যবসার কোনো অস্তিত্বই নেই। 2024 সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 3,45,765 কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে ছিল 2,84,977 কোটি টাকা। আগামী জুন শেষে খেলাপির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য $73 মিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFPও রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানান, আন্তর্জাতিক অংশীদারদের বোঝা ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ, আর এজন্যই
ট্রাম্প প্রশাসন রোহিঙ্গা শরণার্থীদের জন্য $73 মিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর মাধ্যমে এই সহায়তা দেয়া হবে। এর আগে তহবিল সংকট সত্ত্বেও রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা একই রকম রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় WFP। এর মধ্যে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য জনপ্রতি মাসিক $12 ও ভাসানচরে অবস্থানরতদের জন্য জনপ্রতি $13 বরাদ্দ দেবে WFP। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া BAFA সম্মেলন যোগদান শেষে রাজধানী বেইজিংয়ে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বেইজিংয়ে চীনের উপমন্ত্রী সান ওয়েডং বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ বেইজিংয়ের গ্রেট অল অব দি পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং হুয়াই কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার উৎখাত ও গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার এই মামলা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম সহ ৭২ জনকে আসামি করা হয়েছে। সম্প্রতি জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা সহ অন্যরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডির একজন কর্মকর্তা বাদী হয়ে আদালতে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলেছে, গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আসামিরা। ওই মিটিংয়ে অংশ নেয় ৫৭৭ জন। পাওনা পরিশোধ না করায় গাজীপুরে একটি এনজেড কারখানার গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ শাহিনকে রাতে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। পরে যৌথ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে। শিল্প পুলিশ জানায়, গাজীপুরে টিএনজেড কারখানার শ্রমিকেরা ২ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরে ঢাকার শ্রম ভবনের সামনে আন্দোলন করছিলেন। বৃহস্পতিবার রাতে শ্রমিকরা কারখানার গ্রুপ ডিরেক্টর শাহিনকে গাজীপুরের ফ্যাক্টরিতে নিয়ে এসে অবরুদ্ধ করে রাখে। পরে যৌথ বাহিনী খবর পেয়ে তাকে উদ্ধার করে। শিল্প পুলিশ তাকে আটক করে গাছা থানায় সোপর্দ করেন। শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধের বিষয়ে মালিক পক্ষের সাথে কথা হচ্ছে বলে জানান গাজীপুরে আছেন প্রতিনিধি অপূর্ব রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপূর্ব, কারখানায় শ্রমিকদের সবশেষ খবর আমাদের জানান, পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ শ্রাবন্তী। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মহাসড়কের চন্দ্র এলাকায়। আমি সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু মহাসড়কের যানজট কিন্তু ওইভাবেই কিন্তু দেখা যাচ্ছে না। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট রাস্তায় কিন্তু যানবাহনের কিন্তু চাপ রয়েছে। আর এখন আজকে বিকেলে কিন্তু গাজীপুর শিল্প অঞ্চলের অধিকাংশ শিল্প কারখানার ছুটি হবে। ছুটির পর থেকেই কিন্তু কারখানার শ্রমিকরা যখন রাস্তায় বেরিয়ে আসবে এবং তারা যখন বাড়ি যাবে তখন থেকেই কিন্তু আসলে যানজটটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আমার সাথে একটু আগে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার AKM জহিরুল ইসলামের সাথে কথা হয়। তিনি আমাকে যেটি জানিয়েছেন, গাজীপুরের টিএনজেড কারখানার কারখানার শ্রমিকরা কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু তারা ঢাকার শ্রম ভবনে কিন্তু তারা আন্দোলন করে আসছে 2 মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে। এবং গত রাতে শ্রমিকেরা ওখান থেকে কিন্তু তারা ওই কারখানার গ্রুপ ডিরেক্টরকে তারা গাজীপুরের এই ফ্যাক্টরিতে এনে অবরুদ্ধ করে রাখে। পরে এই খবর পেয়ে এখানকার শিল্প পুলিশ এবং যৌথ বাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তা আমাকে শিল্প পুলিশ যেটা জানিয়েছে, বর্তমানে বোর্ড ডিরেক্টর মোহাম্মদ শাহিন গাছা থানা পুলিশের হেফাজত রয়েছে এবং তারা আশা করছেন শ্রমিকদের বকেয়া যে পাওনা দিয়ে আছে তারা
অচিরেই পরিশোধ করবে এবং আজকের মধ্যে যাতে হয় সেটাও তারা চেষ্টা চলে যাচ্ছে। তো শ্রাবন্তী, এখন গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখন পর্যন্ত কিন্তু যারা ঈদের ঘরমুখী যারা বাড়ি যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু যাত্রা স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। অপূর্ব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি অপূর্ব। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। এবার সদরঘাটে নেই চিরচেনা যাত্রীর ভিড়, নেই হকারদের উৎপাত, অনেকটাই আরামে যাতায়াত করতে পারছেন বলে জানিয়েছেন যাত্রীরা। বিআরডব্লিউটি এর তদারকির কারণে অন্য বছরের তুলনায় লঞ্চগুলো অনেকটা যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর সদরঘাটে চিরচেনা হাজারো মানুষের ভিড়ের সেই চিত্র এখন আর নেই। ঘাট থেকে লঞ্চগুলো আগের তুলনায় ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। ঘাটে নেই হকারের দৌরাত্ম্য। লঞ্চের ডেকে শুয়ে বসে অনেকটা আড্ডার ছলে ঈদ যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। ছোটকাল থেকে দাদাদের কাছে বড় হয়েছি, কিন্তু 1 বছর পর আমি দেশে যাইতে আছি, মানে ফিলিংসটা আমি বইলে বুঝাইতে পারতাছি না। এবং কোনো মালামাল নিয়ে আসলে আমাদের বাধা দিত, টাকা দিত, জোর করে টাকা দাবি করতো, এক্সট্রা ওনাদের টাকা দিতে হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ এবার ওই ধরনের কোনো কিছু নাই। পদ্মা সেতু হলেও সড়কে না গিয়ে কিছুটা আরামের জন্য লঞ্চে করে বাড়ি যাচ্ছেন বরিশাল সহ পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষ। খাওয়া দাওয়া করা যায়, ঘোরাফেরা যায়, এই জন্য ভালো লাগে। লঞ্চ যাত্রা স্বস্তিদায়ক, সাথে দেখা মেলে প্রকৃতির, তাই খুশি শিশুরাও। আমার এখানে অনেক বাতাস হচ্ছে, আবার সব দেখা যাচ্ছে নদীতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মৌলভীবাজারের 1.5 শতাধিক পর্যটন স্পট ঘিরে এবার কয়েক লক্ষ পর্যটকের সমাগম হতে পারে। ভারতের পর্যটন ভিসা ও সাজেক বন্ধ থাকায় এমন আশা সংশ্লিষ্টদের। এর মধ্যে ঈদের পরের দিন জেলার অধিকাংশ হোটেল ও রিসোর্ট বুকিং করা হয়ে গেছে। এখন শুধু অতিথি বরণের অপেক্ষা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 7-8 মাস ধরে মিলছে না ভারতের ট্যুরিস্ট ভিসা, আর আগুন লেগে পুড়ে যাওয়ায় সাজেকও অনেকটা বন্ধ। এ অবস্থায় ভ্রমণ পিপাসুদের দৃষ্টি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আমাদের আশা এবারকের ঈদে আপনার যথেষ্ট পরিমাণে টুরিস্ট নামবে। ঈদ উল ফিতরের যে ছুটি, দীর্ঘ ছুটি, ওই ছুটিতে আমরা আমাদের রমজানের লসটা পোষায় নিতে পারবো। ইতোমধ্যে শ্রীমঙ্গলের বড় সব আবাসন প্রতিষ্ঠান শতভাগ বুক হয়ে গেছে। মধ্যম ও ছোট পরিসরের কিছু হোটেল রিসোর্টগুলোতে 10 থেকে 30% ফাঁকা, তবে 2-1 দিনের মধ্যে তাও শেষ হয়ে যাবে। 80% বুকিং হয়ে গিয়েছে বড় যে হোটেল রিসোর্ট গুলো আছে, এবং ছোট ছোট কিছু প্রতিষ্ঠান আছে ওইগুলো আসলে মোটামুটি 50-60% বুকিং হয়েছে। আশা করি 27-28 রমজানের মধ্যে আমাদের শতভাগ বুকিং হয়ে যাবে। শ্রীমঙ্গল আবাসন পাড়া রাধানগরের রাস্তাটি সরু থাকায় এবছর পর্যটকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হবে বলে জানান ব্যবসায়ীরা। এই রাস্তাটিকে বড় এবং সম্প্রসারণ করে আধুনিকায়ন করা এখন আসলে দাবি আমরা জানাই, এবং সময়ের দাবি এটা। পর্যটকদের নিরাপদ ভ্রমণে প্রশাসনও বিশেষ ব্যবস্থা নিয়েছে। আমাদের এই শ্রীমঙ্গলের যে পর্যটন স্পটগুলো রয়েছে, এসব এলাকায় আমরা স্ট্যাটিক ডিউটির পাশাপাশি আমরা মোবাইল ডিউটির ব্যবস্থা করেছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাহাড়ের কোলে সবুজময় শতবর্ষী চা বাগান, হাওরের বিস্তীর্ণ জলরাশি, বৃষ্টিস্নাত ঘন বন ঈদের ছুটিতে পর্যটকদের আনন্দ আরও বাড়িয়ে দেবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। রিয়ালের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। ঈদযাত্রা চতুর্থ দিনে বাড়ি ফিরছে হাজারো মানুষ। মহাসড়কগুলো যানজট না থাকলেও বেড়েছে গাড়ির চাপ। বৃহস্পতিবার রাত থেকে সাভারের আশুলিয়া ডিইপিজেড আবদুল্লাপুর সড়কের বাইপাইল জামগড়া আশুলিয়া বাজার ও ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড গাড়ির চাপ বেশি থাকায় সৃষ্টি হয়েছে গাড়ির জট। তবে গাড়ি চলছে ধীর গতিতে। সাভার হাইওয়ে পুলিশ জানায় রাতে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে, কিন্তু কোথাও দীর্ঘ যানজট নেই। এদিকে গাজীপুরেও সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। উত্তরবঙ্গ প্রবেশদ্বার চন্দ্রমোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের ভিড় রয়েছে।
সাভারের নবীনগর মোড়ে আছেন প্রতিনিধি শাহেদ জুয়েল। এ বিষয়ে আরো জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহেদ, ঈদের ছুটিতে মহাসড়কের কি অবস্থা দেখছেন? যানজটের কেমন কি অবস্থা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আপনি যেমনটা বলেছিলেন, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ কিন্তু বাড়ির পানে নারীর টানে ছুটে চলছে। ভোর না হতে হতেই মানুষ কিন্তু বাস স্ট্যান্ড সহ সড়ক পথে যাতায়াত করতে তারা কিন্তু সড়কে ভিড় জমাচ্ছে। সেই সাথে সড়কেও কিন্তু যানবাহনের চাপ বেড়েছে। আমরা কিন্তু জানতে পেরেছি যে নবীনগর চন্দ্রা সড়কে যানজটে কিন্তু 2 কিলোমিটার পথ যানজটে রয়েছে। এদিকে ঢাকার ইচ্ছা মহাসড়কেও কিন্তু 3 কিলোমিটার পথে যানজট দেখতে পেয়েছি। ভোর হতে না হতেই যদি এইরকম সড়কের অবস্থা থাকে তাহলে বেলার সঙ্গে সঙ্গে আরও যানবাহনের চাপ বাড়বে এবং সেই সাথে যানজটের চাপ বাড়তে পারে বলে অনেকেই শঙ্কা করছেন। আমরা একটু আপনাদের দেখাতে চাই, আমি আছি এখন নবীনগর মোড়ে, যেখানে চন্দা নবীনগর সড়ক এবং ঢাকার ইচ্ছা মহাসড়কের যানবাহনগুলো কিন্তু এখান দিয়ে পাস হচ্ছে উত্তরবঙ্গ সহ যশোর, খুলনা এলাকায়। তাই এখানে কিন্তু যানবাহনের চাপ কিন্তু এখন প্রচুর বেড়ে চলেছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ঘরমুখো মানুষের যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। তবে সংখ্যা সৃষ্টি হয়েছে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই অংশ পার হতে সময় লাগতে পারে অনেক। গতকালও দেখেছি যানজটে 10 মিনিটের রাস্তা কখনো সময় লেগেছে 1-2 ঘন্টা। আর সকাল হতে তেমন যানজট না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিন্তু বৃদ্ধি পাবে। সেই সময় নবীনগর চন্দ্রা ও আবদুল্লাহপুর বাইপাস সড়কে কিন্তু যানজটে পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। মূলত ওই সড়কে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় খানাখন্দ ও কোথাও কোথাও সড়ক সিঙ্গেল লেন হওয়ায় এই যানজটের সৃষ্টি হতে পারে। যানজট নিরসনে যৌথভাবে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ সকাল হতে যানবাহনের চাপ কিন্তু বেড়ে চলছে। ঘরগত মানুষ কিন্তু ছুটে চলেছে এই সড়কে। আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিতে চাই যে গার্মেন্টসগুলো কারখানা কিন্তু ছুটি হওয়ায় লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে সড়কে। সেই সাথে মানুষের চাপও বৃদ্ধি পাওয়ায় এই সড়কে যানজট। তারা আমাদের বলেছে যে টিকিটের দামও কিন্তু কিছুটা বেশি চাচ্ছে পরিবহন সেবা। তো এই ছিল আমার কাছে নবীনগর মোড় থেকে শ্রাবন্তী। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মহাসড়কের যানজট সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। সাভারের নবীনগর মোড়ে পরিবারের সুখের জন্য ধার দেনা করে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন শামীম। তবে সেই সুখ আর আসেনি শামীমের জীবনে। হঠাৎ দুটো কিডনি বিকল হয়ে যাওয়ায় ফিরে আসতে হয় দেশে। চোখে মুখে অন্ধকার নিয়ে এখন এক অনিশ্চয়তার দিন কাটছে তার। নিজেকে মনে হয় জগৎ সংসারের বোঝা। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বাবা মারা যাওয়ার পর বড় ছেলের টিউশনিতে কোনো রকমে খেয়ে না খেয়ে চলছিল মধ্যবিত্ত পরিবারটি। একসময় সংসারে সচ্ছলতা ফেরাতে ছোট ছেলে শামীম পাড়ি জমান লিবিয়ায়। যাওয়ার পরই বুঝতে পারেন দালালের খপ্পরে পড়েছেন তিনি। 400 দিনারে চাকরি পান এক কোম্পানিতে। বাড়িতে পাঠাতে পারেন না কিছুই। একসময় পাসপোর্ট নিয়ে নেয় মালিকপক্ষ। বন্ধ হয়ে যায় দেশে ফেরার পথ। এভাবেই কাটে দীর্ঘ 9 বছর। হঠাৎ শারীরিক অসুস্থতায় জানতে পারেন নষ্ট হয়ে গেছে দুটো কিডনি। বড় ভাই টিউশনির টাকা আর প্রতিবেশীদের কাছ থেকে ধার দেনা করে ফিরে আসেন দেশে। আমার যে টাকা পয়সা ছিল, বাড়িঘর, পরিবারের সব খরচ করে এখন আমি তো ডায়ালিসিস কুলাইতে পারতেছি না, মানে ডায়ালিসিস করতে পারতেছি না। প্রতি সপ্তাহে চলে 4 দিন ডায়ালিসিস। প্রিয় সন্তানের জন্য কিডনি দিতে চান মা, কিন্তু প্রতিস্থাপনে যে 20 থেকে 25 লাখ টাকা ব্যয় হবে সেই টাকা মিলবে কোত্থেকে? সহায় সম্বল যা ছিল চিকিৎসায় প্রায় সব শেষ। সে যে অসুস্থ, তার যে একটা আর্থিক সহযোগিতার প্রয়োজন, এই আর্থিক সহযোগিতা তার পরিবার থেকে এখন কুলাইতে পারতেছে না। সহযোগিতার জন্য সবার কাছে আমরা আকুলভাবে আবেদন করছি যেন তার সহযোগিতার জন্য সবাই হাত বাড়িয়ে দেন। ছেলের প্রাণ বাঁচাতে সহৃদয়বান মানুষের অপেক্ষায় এখন দিন কাটে মার। সমাজে হৃদয়বান মানুষের কেউ কি আসবে না তার ছেলেকে বাঁচাতে? এমন আকুতি ভরা প্রশ্ন মায়ের। জনগণের সবার কাছে ভিক্ষা চাচ্ছি, আমাকে তোমরা সহযোগিতা করেন, ভিক্ষা দেন। আমি কি করে আমার ছেলেকে ভালো করিব? সাহায্য পাঠাতে পারেন বিকাশ ও নগদের এই নম্বরে 0172288584।
মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। খেলাপি ঋণে জর্জরিত বেশ কয়েকটি ব্যাংক। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপের নামে বেনামে নেওয়া হয় ঋণ। বেতন বোনাসের দাবিতে টিএনজেড গ্রুপের মালিককে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা, যৌথ বাহিনীর উদ্ধার। ঈদের ছুটিতে মৌলভীবাজারে লাখো পর্যটকের সমাগমের আশা, খালি নেই হোটেল রিসর্ট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।